একটা প্রশ্ন বারবার তোলার চেষ্টা করা হচ্ছে যে কেন সিঙ্গাপুরে যে আপনি রিজাইন দিলেন, আপনি তো এই দেশের প্রধান বিচারপতি, আপনি দাবি করতে পারতেন যে না আমাকে উপর জোর করা হয়েছে, তাৎক্ষণিকভাবে কেন না করে এতটুকু সময় কেন নিলেন, সেটা যদি একটু বলতেন। আমি পদত্যাগ করার জন্য বাংলাদেশের প্রধান বিচারপতি হওয়ার 1 বছরের মধ্যেই আমি অ্যাটর্নি জেনারেলকে বলেছিলাম। আমি যখন দেখলাম যে কোনো কাজ করতে পারছি না, কোনো কিছুই করতে পারছি না, যে আমলাতান্ত্রিক জটিলতায় এক্সিকিউটিভ সম্পূর্ণভাবে বিচার বিভাগকে কবজা করে রেখেছে, আমি তখন বললাম যে আমি প্রকৃতপক্ষে আমি থাকতে চাই না। একটা পুতুল হিসাবে আমাকে ইউটিলাইজ করবে সরকার এবং সরকারের মুখপাত্র হিসেবে সরকারের যা বলবে এটা আমি হতে চাইনি। হ্যাঁ, আপনি দুর্নীতির জন্য, ঠিক আছে, আমি দুর্নীতি করেছি। একটা দেশের প্রধান বিচারপতি বাদ দেন, সাধারণ নাগরিক সরকার বলল দুর্নীতি করেছে, সেই দুর্নীতিবাজ হয়ে গেল, তাহলে কোর্ট কাছারি উঠে যান। এখন 4 জন বিচারক বলেছেন যে আমি দুর্নীতিবাজ, আমার সাথে তারা বসবেন না। তারা কি আমার বিচার করে ফেললেন? তারা তো কয়েকদিন আগে আমার সঙ্গে রায় দিয়ে বলল যে বিচারকদের বিরুদ্ধে যাতে এক্সিকিউটিভের কোনো ডাইরেকশন মানবে না, সেই কারণে বলল যে আমরা রুলস ফ্রেম করব, এই রুলস অনুযায়ী সরকারের জন্য অপেক্ষা করব না, আমরা সরকারের মুখাপেক্ষী হব না, আমাদের জাজমেন্টে কন্ডাক্ট রুলস করে দিয়েছি এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে রুলস কীরকম করতো সেটাও আমরা ফ্রেম করে দিয়েছি জাজমেন্টের মধ্যে। সেখানে বলে দিয়েছি যে যদি এরকম অভিযোগ আসে ইনহাউস আমরা একটা ইনকোয়ারি করব। এখন আপনি আমার সাথে এটা অ্যাগ্রি করলেন, আমরা এই বসে আমি বিদেশে চলে গেলাম, এর মধ্যে আপনি যদি সরকারের কাছে হাত মিলিয়ে আপনি যদি বলেন ইনহাউস ইনকোয়ারি, আমি জানি না রাষ্ট্রপতি বলেছেন, রাষ্ট্রপতি যদি নির্ধারণের সবগুলা যদি নির্ধারণ করে থাকে তাহলে তো কোর্ট কাছারিগুলো উঠে যাক না, এ থাকার কি দরকার ছিল? এখন সরকারের আমি এটাও বলেছি, সরকারি প্রোপাগান্ডা মেশিনটা, কারণ তাদের মাসুল পাওয়ার আছে, টাকা আছে, মিডিয়া আছে, সব দিকেই আছে। দেখেন না, এই নিউ ইয়র্কে পর্যন্ত এসে মিছিল করছে রাষ্ট্রের কোনো রাষ্ট্রপ্রধান, এখন তো সাধারণ পরিষদের চলছে। পৃথিবীতে কোথাও দেখেছেন বা আজ পর্যন্ত আমার মনে হয় আমার জানা নেই যে এই যে এত রাষ্ট্রপ্রধান আসতেছে তার জন্য কোনো গণসংবর্ধনা হচ্ছে, তার পক্ষে মারামারি হচ্ছে, পক্ষে বিপক্ষে কে কি করবে, কেন? আমার নিজেরই লজ্জা লাগছে। এরা কারা? যারা চাতুকদার যারা, এবং আমাদের সরকার প্রধান এটাই পছন্দ করে। সেখানে একটু ঘাটতি হয়েছিল বলে মনে হয় যে আপনার সাথে মতের দ্বন্দ্ব যেটা আপনি করতে চেয়েছিলেন, যে ষোড়শ সংশোধনীর মূল যে বিষয় যেটা আমরা বুঝি, বিচারকদের বিচার করার যে ক্ষমতা সেটা সংসদের হাতে না রাখার থাকবে, সরকার চেয়েছিল আপনি এটা, এবং বিচারকরা দারুণভাবে এটা বিরোধিতা, সেটাই কি আসলে এই দ্বন্দ্বের সূত্রপাত? প্রকৃতপক্ষে দ্বন্দ্বের সূত্রপাত সেখানেই নাই। আপনি খেয়াল করবেন মাননীয় প্রধানমন্ত্রী বিচার বিভাগের কোনো অনুষ্ঠানে উনি আসেন নাই, তাকে এটা নিমন্ত্রণ করে উনি নিমন্ত্রণপত্র গ্রহণ করেছেন। ন্যাশনাল জাতীয় এই জুডিশিয়াল কনফারেন্স যেটা সারা বছরের মধ্যে একবার হয়, সেখানে ওনাকে ইনভাইট করা হচ্ছে, ওনার আমলারা চারদিকে করে বিচার বিভাগে ওনারা কী দাবি। আমি একদিন প্রিন্সিপাল সেক্রেটারি আসলেন, বললাম যে আপনারা এইগুলা কী বলে স্যার, আপনারা যদি এমন কিছু দাবি আদায় করে ফেলেন,
উনি পুলিশের একটা খুলতে চলে যান, আর্মিদের সবগুলোতে চলে যান, আমলাদের ওখানে চলে যান, সব জায়গায় চলে যান। আর বিচার বিভাগ হলেই কোনো প্রশ্ন তুলে ফেলবো, করবো, এটা এই কারণে আপনারা আটকে রাখলেন। আমি প্রথম থেকেই দেখেছি একটা বিচার বিভাগের প্রতি এক্সিকিউটিভদের একটা বিমুখ ভাব। সেই কারণেই আমি বললাম যে এই দূরত্ব বজায় রাখা ঠিক না। কারণ দুঃখজনক হলো সত্য যে উনি সরকার ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তা পর্যন্ত কম্পিউটার সাপ্লাই দিয়েছে। আমি বললাম যে আমার বিচারকরা হাতে লিখে, এবং এটাতে হয়, হাতে লিখলে করলে সহকারী জজ, এরা তো স্টেনোগ্রাফার পায় না, হাতে লিখে কারেকশন করে করে। এদেরকে যদি একটা কম্পিউটার দেওয়া হয় তাহলে তারা কম্পিউটারে করলে এটা তো তাড়াতাড়ি এটা কারেকশন করা যায়। একটা কম্পিউটার বিচারকদের দেয়নি। আমি আমার বাজেট থেকে প্রতি বৎসর, এবং আমি তো জানেন যে আমি এক্সটেন্সিভলি ভিজিট করেছি নানান জায়গায়। আমি তাদেরকে বলছি যে আমরা শ্রমিকদের মতো ট্রেড ইউনিয়নের মতো দাবি দাওয়া করব না। আমি সরকারের সাথে আমি দরবার করব, আমি সেটা করব না, কিন্তু সেখানে আমি ঘাটতি হলো কোথায়? না, আমি ঘাটতি হলো এই জায়গায়। আমি বলছি যে তোমরা, আমি প্রত্যেক সময় আমি বিভিন্ন জায়গায় আমি করেছিলাম সরকারের, রেকর্ড হচ্ছে তো, সরকারের যেটা হস্তক্ষেপ, আমি বলছি তোমরা কোনো মতে সরকারি হস্তক্ষেপ করবে না, যে আজকে ওকে জামিন দেও, ওকে জামিন দেবে না, ওকে রিমান্ড দেও, ওকে রিমান্ড দেবে না। আমি বললাম তোমরা কোনো মতে এটা শুনবে না, আইন মোতাবেক চলো, তাদেরকে মোটিভেট করার জন্য। এবং পুলিশ প্রশাসন অ্যাকচুয়ালি দলীয়করণ করায় একটা চাঞ্চল্যকর মামলা, খুব সাংঘাতিক খারাপ মামলা, দায়সারাভাবে পুলিশ রিপোর্ট দেয়, এভিডেন্স কালেক্ট করে। আমি প্রত্যেকটা জুডিশিয়াল কনফারেন্সে এইগুলা বিস্তারিতভাবে পুলিশ অফিসারের কী কর্তব্য, বিচারকের কী কর্তব্য, একটা আসামিকে যখন সাসপেক্টেড আসামি হিসেবে ধরা হয় তাকে কী করতে হবে, ম্যাজিস্ট্রেটের কী করণীয়, বিডিআরের সেক্টর কমান্ডাররা আসতো, বিডিআররা যখন আসতো তাদেরকে আমি বলতাম যে আপনাদের এই সিজার লিস্ট করতে আপনাদের ত্রুটিপূর্ণ থাকে। তার মানে আপনার আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আপনি যে এমফাসিস করেছেন সেখানেই সেই জিনিসটা পছন্দ হয়নি। এইটা প্রথম থেকেই এক্সিকিউটিভ চাইতো না। এবং একদিন তো একজন, আমার ঠিক মনে পড়ছে না কারণ আমি অনেকদিন ধরে এলজাইমার রোগে আমি নাম বলছি না, একজন সংসদ সদস্য, মনে হয় এক মহিলা সংসদ সদস্য, উনি এত কথা বলবেন কেন, উনি এত জেলায় গিয়ে কথা বলবেন কেন, উনি তো শুধু বিচার করবেন, করবেন, ওনারা ইচ্ছা মতো করে দেবেন যা করবেন। তো আমি প্রথম থেকেই ভোকেল ছিলাম আমার নিম্ন আদালতের বিচারকদের, তাদের সরকারের যে প্রভাব থেকে মুক্ত থাকার জন্য। তখন থেকে দ্বন্দ্ব। এবং আপনি খেয়াল করবেন প্রধানমন্ত্রী যখন কোনো অনুষ্ঠানে আসেন নাই, তখন একটা অনুষ্ঠান যেটা পৃথিবীতে কোথাও হয় না, আমি এখানে আমেরিকায় এসে জানতে পারলাম, বড় বড় প্রকল্প যেগুলা হচ্ছে, এখানে কোনো কেউ আসতেছে না, রাষ্ট্রের কেউ আসতেছে না, এখানে লোকাল কাউন্সিল বা একজন করছে, এখানে আড়ম্বরপূর্ণভাবে কোনো হচ্ছে না, উদ্বোধনী হচ্ছে না। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু ওই একটা কালভার্ট, একটা ব্রিজ, একটা ভবন উদ্বোধন, এইগুলাতে এই সময় এতগুলা গাড়ি টাড়ি করে, এটা হলো একটা অথরিটারিয়ান রুল, যেটা পাকিস্তান আমল থেকে দেখে আসছে। এইগুলাতে তারা খুব আগ্রহ দেখাতেন এবং করতেন। প্রধানমন্ত্রীকে কোনো মতেই আমাদের দূরত্ব কমানোর জন্য অনেক চেষ্টা করেছি, যখন হলো না, আসলেন না উনি, তখন উনি আমাদের এই সুপ্রিম কোর্টের জাজেস টাওয়ার নির্মাণের জন্য চলে আসলেন। এবং এইটা আমাদের আমন্ত্রণে না, এটা হলো পূর্ত মন্ত্রণালয় তারা করেছিল তারা।
আমাকে ইয়ে করলো, যেহেতু আমাদের বিচার বিভাগে ইয়ে ছিল। আমি গেলাম, প্রথম আমি বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী, সম্ভবত আপনাকে ভুল বোঝানো হচ্ছে, এবং একটা ভুল বোঝানোর কারণেই একটা দূরত্ব বাড়ছে বিচার বিভাগের সাথে। তখন তো দুর্নীতির প্রশ্ন উঠে নাই। আমি বলছি যে আমার বিচার বিভাগের এইগুলো কিন্তু আপনাকে ঠিক চিত্র ধরে তোলা হচ্ছে না, আপনার সাথে আমাদের আলাপ আলোচনা করা উচিত। এই প্রথম থেকেই আমি ছিলাম। তো যার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী কোনোদিনই উনি প্রস্তুত ছিলেন না। আমি দেখলাম যে ওনার যারা আমলা টামলা মুখ চাওয়াচাওয়ি করছেন, একে একে চাওয়াচাওয়ি করছেন, এটা নয়। এবং আপনারা যদি সেই ইনসিডেন্টের যে বক্তৃতা ছিল কাকরাইলে, এটার যদি ভিডিও ফুটেজ দেখলে আপনারা দেখবেন প্রধানমন্ত্রী কিন্তু সেদিন স্বাভাবিক কথা বলতে পারেন না। কারণ এটা মনে করেছেন যে আমার মুখের উপর এরকম কথা বলা, এটা উনি মেনে নিতে পারেন না। দ্বিতীয়ত, উনি সামান্যতম সৌজন্যবোধ পর্যন্ত করেন নাই। আমাকে খুব মর্মাহত করেছিল। কারণ হলো উনি চলে আসবেন মিটিং করে, উনি কোনো কথা আমার দিকে না চেয়ে উনি গাড়িটি উঠে গেলেন। তো এটার বিষয়টা হলো, এখন আপনি যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছেন, জেলায় জেলায় গিয়েছেন, জাজদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন, আইন শৃঙ্খলা বাহিনী যারা কাজ করে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে যেন তেন মামলার রিপোর্ট দিলে হবে না, এগুলোর ভিত্তি থাকতে হবে। এই যে আপনি চলে আসলেন কিংবা আপনাকে সেখান থেকে মানে সরিয়ে দেওয়া হলো, আইনের শাসনের ভবিষ্যৎ কি দেখেন বাংলাদেশে এখন? আমি যেটা করেছিলাম, আইনের শাসন আমরা অনেক ফাইট করেছিলাম, আমরা এরশাদের বিরুদ্ধে করেছিলাম, হাইকোর্টগুলো ভাগ হয়ে গেল, দ্বিখণ্ডিত হয়ে গেল। আর মোটামুটি 8 অ্যামেন্ডমেন্টকে এসে এস্টাবলিশ করে মোটামুটি হাইকোর্টটাকে আগের অবস্থায় নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করেছিলাম, অনেকটা আমরা পেরেছিলাম। কিন্তু সম্পূর্ণভাবে পারি নাই। কারণটা হলো জুডিশিয়ারিটা সম্পূর্ণভাবে হয়নি, সেপারেশন হয়নি এইটার কারণে। তো এইটা মাজদার হোসেনের রায়ের পরে আমি আগেও বলেছি, নির্দেশনা দিলাম, 12টা নির্দেশনা দেওয়া হলো, এইটা আর বাস্তবায়িত হচ্ছে না। এটা নিয়ে সরকারের সঙ্গে সংঘাত চলছিল। সরকার কেন বিচার বিভাগের কর্মকর্তা, আমার এখনো মনে আছে, একদিন প্রধানমন্ত্রীকে বললাম, দেখেন আপনি তো সারা দেশ চালাচ্ছেন, আপনি অফিসে গেলেন, অফিসে গিয়া দেখলেন যে আপনার একজন পিয়ন একটা পার উপর পার তুলে বসে আছে। আপনি মুখ চেয়ে বললেন, এই বেয়াদব, এইগুলা কি ওই নির্দেশ দিলেন আপনার যারা সিকিউরিটি আছে? তারা বললো যে কোনো রিপ্লাই দিচ্ছে না, কোনো কথা বলছে না। সে বলছে যে আপনি কেন এইগুলো বলছেন? পিয়নটা বলছে যে আপনি তো আমার কিছুই করতে পারবেন না। এই অবস্থায় আমি প্রধানমন্ত্রীর অফিস চালাতে পারবে? উনি ফেল করে দেখাচ্ছেন। আমি বললাম যে এইটাই হচ্ছে আমার, আমি প্রধান বিচারপতি হিসেবে আমি দেখলাম আমার একজন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, দুর্নীতির অভিযোগ বা এরা আসলো, আমি পদক্ষেপ সেটা আমি একা না, আমরা ফুল এই আমাদের যে কমিটি, মানে খুব স্ট্রং কমিটি, এটা হাইকোর্টের সিনিয়র 3জন জাজ, আমি, রেজিস্ট্রার জেনারেলরা বসে আমরা, হয়তো রেজিস্ট্রার জেনারেল যদি পার্টিসিপেট করেন না, তো বললাম যে আমি পদক্ষেপ নেব। আমরা পদক্ষেপ নিলাম, আমরা পাঠিয়ে দিলাম। মিনিস্ট্রির একজন আইন সচিব বললেন যে কোনো উত্তরে দিলেন না, উনি বসে থাকলেন। আবার রিমাইন্ডার দিলাম, উনি কোনো উত্তরে দিলেন না। তাহলে এই মোকারি করার তো কোনো মূল্য হয় না।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বা এস.কে সিনহার লেখা বই এ ব্রোকেন ড্রিম নিয়ে যেসব ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, বিবিসিতে দেওয়া সাক্ষাৎকার এবং অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত মন্তব্যের জের ধরে যেসব প্রশ্ন উঠেছে এবং যেসব বিষয়ে সংশয় আছে, সেগুলো নিয়ে বাংলা ইনফো টিউবের তরফ থেকে তার কাছে অনুনয় করার পরে তিনি যে সাক্ষাৎকার দিতে রাজি হয়েছিলেন তারই চুম্বক অংশ। প্রথম পর্বে আপনারা দেখলেন কিভাবে দ্বন্দ্বের সূত্রপাত সরকারের সাথে বিচার বিভাগ কিভাবে চলে এবং বিচার বিভাগের রাজনীতি এবং অন্যান্য বিষয় নিয়ে। আরও দুটি পর্বে এই আলোচনা চলবে। পরবর্তী পর্বে বাংলাদেশের পঞ্চদশ সংশোধনী, অর্থাৎ যেই সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থা রহিত করা হয়েছিল, সেই ব্যবস্থার ত্রুটিপূর্ণ এবং এই অবস্থায় নির্বাচন হলে সেটা প্রশ্নবিদ্ধ হবে, এমন একটা মত দিয়েছেন সুরেন্দ্র কুমার সিনহা। এর বাইরে যেসব রাজনৈতিক মামলা আছে, বিশেষত রাজনৈতিক মামলার রায়, সেসব বিষয় নিয়ে মামলা রায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে কিনা সেগুলো নিয়েও কিছু প্রশ্ন রেখেছিলাম। কি উত্তর দেয় তিনি, সেটা দেখার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আগামী পর্ব।